ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। আলোচনা হচ্ছে এসএসসি সিজিএল পিওয়াইকিউ 2022 এর যে পরীক্ষা হয়েছিল 2022-23 তার হচ্ছে টায়ার 1 এর জিএস পেপার। তার কারণ সিজিএল আবার হবে সেপ্টেম্বর অক্টোবর নাগাদ, তাই সেই কারণে। এবং হচ্ছে পশ্চিমবঙ্গের সব থেকে বড় এক্সাম আসতে চলেছে পিএসসি মিসেলেনিয়াস। এই পিএসসি মিসেলেনিয়াসেও কিন্তু স্ট্যাটিক জিকে ভরে ভরে আসে, যেটা হচ্ছে সিজিএল এসএসসির এক্সামগুলোর সাথে খুব সিমিলার। সেই কারণে দুটো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তুমি এসএসসি সিজিএল দাও বা পিএসসি মিসেলেনিয়াস দাও, তোমাকে প্রিভিয়াস ইয়ার দেখতে হবে জিএস পেপারে। ঠিক আছে, সেটা আমি আলোচনা করছি, ডিটেলটা আলোচনা করবো। এটা হচ্ছে সেট নাম্বার 2। সেট নাম্বার 1 যদি না থাকে অবশ্যই দেখবে, আপলোড হয়ে গেছে এবং হচ্ছে পিডিএফও আমি কিন্তু টেলিগ্রামকে দিয়ে দিয়েছি। নিচে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে। আমি রঞ্জিত বর্মন। চলো ভীষণ ইন্টারেস্টিং হবে ভিডিও, শুরু করি। প্রথম প্রশ্ন বলছে, which of the given sectors is largely driven by the consideration of social welfare? সোশ্যাল ওয়েলফেয়ার মানে হচ্ছে যে আমাদের সরকার প্রদত্ত যে সমস্ত আমরা সাবসিডিজগুলো পাই বা যে সমস্ত স্কিমসগুলো আসে সেগুলোকে বলা হয় সোশ্যাল ওয়েলফেয়ার। তো কোন ক্ষেত্রে সব থেকে বেশি আসে? সেটা হচ্ছে পাবলিক সেক্টর। পাবলিক সেক্টর মানে হচ্ছে গভর্নমেন্টের। ঠিক আছে, তো পরের প্রশ্ন বলছে, দ্য হিন্দু কলেজ ওয়াজ এস্টাবলিশড ইন 1791। এবার তোমার কনফিউশন, মাথায় হাত, টাইমার চলছে কম্পিউটারে তোমার অনলাইন এক্সাম দিতে গিয়ে, আর এখানে তুমি মাথা খারাপ হচ্ছে। 1791 সালে কোনো তো হিন্দু কলেজ স্থাপন হয়নি। হিন্দু কলেজ স্থাপন হচ্ছে 1718 সালে। ঠিক আছে, তাহলে এইটা কোন হিন্দু কলেজের কথা বলছে? মাথা কাটালে বুঝতে পারবে। অপশন যদি দেখো, অপশন নাম্বার ডি বেনারস। বেনারসে কি স্থাপিত হয়েছিল? বেনারস হিন্দু ইউনিভার্সিটি বা সংস্কৃত কলেজ, বেনারস সংস্কৃত কলেজ। তো এইটাকে হিন্দু কলেজ বলা হচ্ছে। কে স্থাপন করেছিল? জোনাথন ডানকান। জোনাথন ডানকান, ওকে, জোনাথন ডানকান। আর ক্যালকাটা ইউনিভার্সিটি স্থাপিত হয়েছিল 1857 সালে। লর্ড ক্যানিং ছিলেন সেই সময়কার গভর্নর জেনারেল, এবং তিনি হচ্ছেন ক্যালকাটা ইউনিভার্সিটির প্রথম আচার্য, মানে হচ্ছে তোমার কি বলে এটাকে, চ্যান্সেলর। ঠিক আছে, চ্যান্সেলর ছিলেন। ঠিক আছে, আর কি বলবো এখান থেকে। এই যে বেনারস সংস্কৃত কলেজ, এইটা কেন ব্রিটিশ হঠাৎ স্থাপন করতে গেল? তার কারণ হিন্দু ল, হিন্দু ফিলোসফি এগুলো স্টাডি করবার জন্য ব্রিটিশ অফিসিয়ালস যারা ছিল তাদের জন্য এই কলেজটা বানানো হয়েছিল। এবার স্বাধীনতার পরে 1958 সালে 1958-এ এটাকে ইউনিভার্সিটি বানানো দেওয়া হয়। ইউনিভার্সিটি বানানো হয় এবং হচ্ছে 1974 সালে এটাকে বানানো হয়, নাম চেঞ্জ করে সম্পূর্ণানন্দ সংস্কৃত ইউনিভার্সিটি। ওকে, আচ্ছা, এর পরের প্রশ্ন বলছে, ইন হুইচ অফ দ্য ফলোইং ল্যাঙ্গুয়েজেস ডিড জ্যোতিবা ফুলে রাইট দ্য গুলামগিরি 1873 সালে? কোন ভাষায় জ্যোতিবা ফুলে গুলামগিরি লিখেছিলেন? আমরা এতদিন জ্যোতিবা ফুলে কি বই লিখেছে সেটা পড়েছি, গুলামগিরি। এবার ল্যাঙ্গুয়েজ চেয়েছে 1758 সালে। সবার প্রথম বলি, এইটা হচ্ছে জ্যোতিবা ফুলে একজন হচ্ছে মহারাষ্ট্রের হচ্ছে তোমার যে লোয়ার কাস্ট মুভমেন্ট ছিল তার হচ্ছে একজন খুবই অন্যতম নাম। ঠিক আছে, তো তিনি একটি বই লিখেছিলেন গুলামগিরি। এইটার ছিল হচ্ছে মারাঠি ল্যাঙ্গুয়েজ। অপশন নাম্বার বি কারেক্ট হবে। আর তার আদার্স কিছু বইয়ের নাম যেমন হচ্ছে বলি, একটা হচ্ছে তৃতীয় রত্ন, আরেকটা হচ্ছে সার্বজনিক সত্য ধর্ম। ঠিক আছে, এই বইটা মনে রাখবে এগুলো। তিনি একটা স্থাপন করেছিলেন এই সংস্থাটার নাম হচ্ছে সত্য শোধক সমাজ। ওকে, সত্য শোধক সমাজ। দেখো একটা কথা বলি, ভিডিও লেন্থ বেড়ে যায়। আগের ভিডিওটা হচ্ছে 36 মিনিটের ছিল, আর এটারও ভিডিও সেরকম 30 মিনিটস তো হবেই। তার কারণ দেখো, আমি কোয়েশ্চেন আনসার আর মানে এমসিকিউতে প্রশ্ন উত্তর বলছি না, কিন্তু এক একটা প্রশ্ন এখানে ডিটেল অ্যানালাইজ করছি, তোমাদের টপিক শেয়ার করছি, যাতে তোমাদের ভালো হয়, প্রিপারেশন আরো বেশি ভালো হয়। তো সেই জন্য ভিডিও লেন্থ কিন্তু বড় হবে, ধৈর্য ধরে দেখতে হবে।
পরে প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোইং আর রাবি কর্প, রাবি কর্প অনলি, এর মধ্যে কোনটা রাবি কর্প? মিক্স করে দিয়েছে দুটোতে। তো ভালো করে যদি দেখো যে বার্লি গ্রাম আছে সাথে, পেডি কটন আছে সাথে, তারপরে হুইট আছে, জোয়ার আছে, তাহলে অপশন নাম্বার এ বি সি ডি এর মধ্যে কোনটি হবে? অপশন নাম্বার কোনটা হবে? অপশন নাম্বার বি, বার্লি অ্যান্ড গ্রাম। এবার তুমি বলবে হুইট কেন হলো না? হুইট হলো না তার কারণ জোয়ারের জন্য হলো না। ওকে, হুইটও তখন রাবি কর্প। রাবি কর্প মানে রবি এক, 2 নম্বর হচ্ছে রাবি কর্প, আর একটা হচ্ছে তোমার খারিফ, আর একটা হচ্ছে তোমার জাইদ। ওকে, মান্থ লিখতে হবে কোন কোন সময় চাষ, চাষের সময়, সময় হচ্ছে বীজ বপনের সময়, এটা হচ্ছে অক্টোবর নভেম্বর। ওকে, আর খারিফ শস্য হচ্ছে জুন, এই যে সময়টাতে জুন জুলাই, আর জাইদ শস্য হচ্ছে মার্চ এপ্রিল বলতে পারো, মার্চ এপ্রিল। ওকে, আর কিছু রবি শস্য যেমন হচ্ছে তোমার গম রবি শস্য, বার্লি রবি শস্য, তারপর হচ্ছে সর্ষে, সর্ষে যেটা আমরা গ্রাম রয়েছে, এগুলো সব হতে পারে। ওকে, খারিফ শস্যের মধ্যে ধান, তারপরে তুলো, হ্যাঁ অবশ্যই কটন হচ্ছে কিন্তু একটি খারিফ শস্য, ঠিক আছে। আর ওয়াটারমেলন মানে হচ্ছে তোমার তরমুজ, তারপরে শশা, এগুলো সব জায়দ শস্যের মধ্যে পড়বে। প্রশ্ন বলছে আইডেন্টিফাই অ্যান এক্সাম্পল অফ অর্গানিজমস দ্যাট আর ফ্রি সুইমিং, সমুদ্রের মধ্যে ফ্রিলি তারা সুইমিং করতে পারে, মানে সাঁতারে সক্ষম, অ্যান্ড বটন ডুয়েলিং ফর্ম। কারা হবে? ফাইটোপ্লাঙ্কটন, জু প্লাঙ্কটন, ফাঙ্গি নাকি জেলিফিশ? উত্তর হবে ফাইটোপ্লাঙ্কটন, না উত্তর হবে জু প্লাঙ্কটন। মানে হচ্ছে কিছু জু মানে হচ্ছে তোমার প্রাণী, অ্যানিমালস, অ্যানিমালস রয়েছে যেমন হচ্ছে ক্রিল, ক্রিল, তারপর হচ্ছে জেলিফিশ, এগুলো হচ্ছে জু প্লাঙ্কটন, যারা সাঁতার কাটতে পারে, সাঁতার কেটে এদিক ওদিক ঘোরাফেরা করতে পারে জলের মধ্যে। তাহলে তোমাদের মাথায় আসবে জেলিফিশ অপশন নাম্বার ডি কেন হলো না? ডি হলে শুধুমাত্র জেলিফিশকে বলা হতো, কিন্তু জু প্লাঙ্কটনের মধ্যে সবাই পড়ে যায়, জেলিফিশও পড়ে যায়, ক্রিলও পড়ে যায়, এগুলো সব পড়ে যায়। ক্রিল হচ্ছে বিদেশি চিংড়ি, ঠিক আছে, বিদেশি চিংড়ি, ফরেনার তো বলতে পারো। আর ফাইটোপ্লাঙ্কটন হচ্ছে উদ্ভিদদের বলা হয়, উদ্ভিদদের মধ্যে রয়েছে হচ্ছে যেমন অ্যালগি মানে নীলাভ সবুজ শ্যাওলা, তারপর হচ্ছে ডায়াটম, ডায়াটম, এরা হচ্ছে জলের মধ্যে থাকে, ভেসে বেড়ায়, সাঁতারে তারা সক্ষম নয়, ঠিক আছে, জলের মধ্যে ভেসে বেড়াতে পারে। তো সাঁতারের কথা বলেছে যেহেতু, সেই জন্য হচ্ছে জু প্লাঙ্কটন হয়ে যাবে। হুইচ অফ দ্য ফলোইং সিটিজ হোস্টেড 2019-এর মিলিটারি ওয়ার্ল্ড গেমস অর্গানাইজড বাই দ্য ইন্টারন্যাশনাল মিলিটারি স্পোর্টস কাউন্সিল? এইটা সেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, তাও দেখো 2019-এর কোয়েশ্চেন, এটা 2019-এর কারেন্ট অ্যাফেয়ার্স 22-এ এসে জিজ্ঞাসা করছে। তো উত্তরটা হয়ে যাবে অপশন নাম্বার সি, চায়না এটাকে হোস্ট করেছিল, ঠিক আছে, চায়না হোস্ট করেছিল। পরে প্রশ্ন, নেক্সট কোয়েশ্চেন বলছে আব্দুল করিম খান ওয়াজ এক্সপোনেন্ট অফ হুইচ স্কুল হিন্দুস্তানি মিউজিক? ভীষণ ইম্পর্টেন্ট, স্টার লাগাবে, স্ট্যাটিক জিকের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঘরানা থেকে কোয়েশ্চেন, ঠিক আছে। ঘরানা কি বললাম? টপিকটার নাম ঘরানা, মিউজিক ঘরানা হয়, সেই ঘরানা থেকে প্রশ্ন বলছে আব্দুল করিম খান তিনি হচ্ছে একজন হিন্দুস্তানি মিউজিকের এক্সপোনেন্ট, কোন ঘরানা থেকে? সরি, উত্তর হবে অপশন নাম্বার ডি, কিরানা ঘরানা। এই ঘরানাটা হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে যেমন আব্দুল করিম খান তিনি আছেন, তেমনি উল্লেখযোগ্য হচ্ছে কে না, আমাদের খুবই বিখ্যাত একজন ভীমসেন যোশী, ঠিক আছে, তিনি কিরানা ঘরানার, এই ঘরানা থেকে খেয়াল গানের সঙ্গে যুক্ত। এছাড়াও ভীষণ ইম্পর্টেন্ট গঙ্গুবাই হাঙ্গল, ওকে, গঙ্গুবাই হাঙ্গল। গোয়ালিয়র ঘরানা, এটাও একটি ঘরানা, ওকে, যেটি হচ্ছে সব থেকে পুরনো, এটা হচ্ছে ওল্ডেস্ট ঘরানা। আর দিল্লি ঘরানা, যেটা দিল্লি ঘরানা, এটার ফাউন্ডার বা তোমার প্রতিষ্ঠাতার নাম মনে রাখবে হজরত খান, হজরত খান।
জয়পুর ঘরানার ফাউন্ডারের নাম যদি বলতে হয় তাহলে বলবো জয়পুর ঘরানার আল্লাদিয়া খান, ঠিক আছে। ইম্পর্টেন্ট ঘরানা থেকে কোশ্চেন্স। পরের প্রশ্ন বলছে হু ওয়াজ দ্য টেকেন ওথ অ্যাজ বিহারের চিফ মিনিস্টার কে ছিলেন? সেই 8তম চিফ মিনিস্টার এখনো রয়েছে নীতিশ কুমার। পরের প্রশ্ন বলছে উইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য সেল সাইকেল ফল, সেল সাইকেল থেকে এর মধ্যে কোন তোমার কি বলে স্টেটমেন্টটি রং বলেছে? প্রিপারেশন অফ মাইটোসিস টেক প্লেস ইন G2 ফেজ, মানে হচ্ছে তোমার এই G2 ফেজে মাইটোসিস হয়ে থাকে। নাকি বলেছে ইন M ফেজ যেটা মায়োটিক ফেজ দ্য সেল গ্রোথ ফিজিক্যালি লার্জার অ্যান্ড হচ্ছে কপিজ অর্গানেলস, সেলের ভেতরে যে অর্গানেলগুলো থাকে নিউক্লিয়াস টিউক্লিয়াস মাইটোকন্ড্রিয়া ইত্যাদি যে থাকে এগুলো হচ্ছে ডবল হয়ে যায় বা লার্জ হয়ে যায়, প্রথমত বৃহৎ হয় এবং হচ্ছে কপি, তার একটা করে কপি হয়, সেল ডিভিশন তো কপি হবে, একটা থেকে দুটো হবে, তো এটা এম ফেজে হয়। সি বলছে এস ফেজ বা সিনথেটিক ফেজ যেটা, সেটা হচ্ছে রেপ্লিকেশন হয় ডিএনএ, মানে ডিএনএ রেপ্লিকেশন সিনথেটিক বা এস ফেজে হয়। G1 ফেজে হচ্ছে সেল গ্রো দ্য ফিজিক্যালি লার্জার এবং হচ্ছে কপিজ, যেটা হচ্ছে তোমার এম ফেজের ক্ষেত্রে বলেছিল বিতে, সেটাই এখানে এম ফেজকে বাদ দিয়ে G1 ফেজের কথা বলেছে। তাহলে এর মধ্যে কোন টপিকটি মানে কোন স্টেটমেন্টটা কারেক্ট হবে? উত্তর হবে অপশন নাম্বার বি, এম ফেজ বা মায়োটিক ফেজ, যেখানে হচ্ছে তোমার কি হয় ফিজিক্যালি লার্জ হয় এবং হচ্ছে কপিজ তৈরি হয়। ওকে, এম ফেজের 3টে ফেজ দিয়ে তৈরি হয়, এম ফেজ 3টে ফেজ, ঠিক আছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এন্ড টেলোফেজ, ঠিক আছে, প্রোফেজ, মেটাফেজ, টেলোফেজ এন্ড অ্যানাফেজ। ওকে, মনে থাকে যেন। আরেকটা একটা ফেজ রয়েছে পুরোপুরি তোমার সেল সাইকেলে, সেটাকে বলা হয় G0 ফেজ। এই ফেজে কোনো রকমের কোনো তোমার সেল ডিভিশন হয় না, ঠিক আছে। আর এই যে G1 তারপর হচ্ছে তোমার G2 এস ফেজ, এগুলোতে সেল ডিভিশনের প্রিপারেশন হয়, মেন সেল ডিভিশন যেটা হয় সেটা এম ফেজেই হয়, মানে মায়োটিক ফেজেই হয়, ঠিক আছে। আর জি ফেজে কিছুই হয় না, জি ফেজ হচ্ছে এম ফেজ এবং হচ্ছে ইন্টারফেজের মিডল যে পোর্শনটা সেটাকে বলা হয় তো G0 ফেজ, ঠিক আছে। মায়োটিক ফেজ 4টে, 1 2 3 4, মানে হচ্ছে মায়োটিক ফেজ হচ্ছে তোমার প্রোফেজ, অ্যানাফেজ, মেটাফেজ এন্ড হচ্ছে টেলোফেজ। আর ইন্টারফেজের মধ্যে G1, তারপর হচ্ছে তোমার এস ফেজ এন্ড হচ্ছে G2 ফেজ, ঠিক আছে। পরের প্রশ্ন বলছে শ্যামজি কৃষ্ণ বর্মা, এই হিস্ট্রি কোশ্চেন, এস্টাবলিশ ইন্ডিয়া হাউস। ইন্ডিয়া হাউস 1905 সালে তৈরি করেছেন কে? না শ্যামজি কৃষ্ণ বর্মা। এই শ্যামজি কৃষ্ণ বর্মা ইন্ডিয়া হাউস কোথায় তৈরি করেছিল? উত্তরটা হবে অপশন নাম্বার ডি, লন্ডনে। কে শ্যামজি কৃষ্ণ বর্মা? শ্যামজি কৃষ্ণ বর্মা হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটির একজন সংস্কৃতের টিচার, ওকে, সংস্কৃতের টিচার ছিলেন তিনি, এবং তিনি ইন্ডিয়া হাউস তৈরি করেছিলেন। এই ইন্ডিয়া হাউসেই হচ্ছে বিপ্লবীরা মধ্যে হচ্ছে যেমন মদনলাল ধিংরা, ধিংরার নামটা কেন বললাম, বিডি সাভারকার, তারপর হচ্ছে তোমার গদর দলের যে ফাউন্ডার নাম হচ্ছে তোমার কি লালা হরদয়াল, সোহন সিং ভাকনা, তারপরে তারকনাথ দাস, এরা সব এই ইন্ডিয়া হাউসেরই মেম্বার ছিলেন। তো ধিংরার নামটা খুব ইম্পর্টেন্ট, তার কারণ তিনি হচ্ছে কার্জন উইলিকে হত্যা করেছিল, ওকে, কার্জন উইলিকে লন্ডনে হত্যা করেছিলেন মদনলাল ধিংরা, তার বিচারে ফাঁসি হয়েছিল। এবার শ্যামজি কৃষ্ণ বর্মা বানিয়েছিলেন এই তোমার কি বলে ইন্ডিয়া হাউস। এছাড়াও তার একটা পত্রিকা ছিল, পত্রিকার নাম হচ্ছে ইন্ডিয়ান সোসিওলজিস্ট, আরে সোসিওলজিস্ট, এটা কিন্তু নিউজ পেপার, এখানে তিনি মুখপত্র বলতে পারেন, বিভিন্ন রকমের কথাবার্তা লিখতেন। এছাড়াও আরেকটা তার সংস্থা ছিল, এটা তো ইন্ডিয়া হাউস, আরেকটা ছিল হচ্ছে তোমার বলতে পারো যে ইন্ডিয়ান সোসিওলজিস্ট, ইন্ডিয়ান, আরে কি বলে ইন্ডিয়ান সোসিওলজিস্ট, ইন্ডিয়ান হোম রুল সোসাইটি, হোম রুল সোসাইটি। পরের প্রশ্ন বলছে ইন্দিরা গান্ধী শহরি রোজগার গ্যারান্টি 2022-এ চালু করেছে, এইটা কোন রাজ্য চালু করেছে? সেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, এখন আর ইরেলেভেন্ট দরকার নেই। আচ্ছা, পরের প্রশ্ন বলছে চুজ দ্য কারেক্ট পেয়ার অফ দ্য ফলোইং অপশন। এখানে 5 ইয়ার প্ল্যানের নাম বলা আছে এবং সেই প্ল্যানগুলো সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়া আছে। কোনটা কারেক্টলি ম্যাচ করেছে? কারেক্টলি কোশ্চেন পড়বে কিন্তু, ঠিক আছে, ইনকারেক্ট নয়, কারেক্টলি ম্যাচ করেছে। তাহলে থার্ড 5 ইয়ার প্ল্যান হচ্ছে র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং বেসিস অফ ইন্ডাস্ট্রিজ এর মধ্যে জোর দিয়েছিল, উত্তর এটা হবে না। ফোর্থ 5 ইয়ার প্ল্যানের সাথে ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রামের সাথে জড়িত, নাকি ফার্স্ট 5 ইয়ার প্ল্যান মহলানবিশ? দেখো মহলানবিশ প্ল্যানটা ছিল অপশন নাম্বার তোমার
তোমার কি বলে সেকেন্ড 5 ইয়ার প্ল্যানটা ছিল হচ্ছে মোহাল্যান্ড-ব্লিস প্ল্যান, ঠিক আছে, মোহাল্যান্ড-ব্লিস প্ল্যান ছিল সেকেন্ডটা, আর ফার্স্টেরটা ছিল হচ্ছে হ্যারড অ্যান্ড ডোমার, আর ফার্স্টেরটা ছিল এগ্রিকালচারের উপরে এগ্রি বেস, আর সেকেন্ডটা ছিল হচ্ছে ইন্ডাস্ট্রি বেস। ওকে, ইন্ডাস্ট্রি, সেকেন্ডটা ছিল ইন্ডাস্ট্রি বেস, ফোকাস অন এগ্রিকালচার তো হবে না, এটা আমি বলেই দিলাম প্রথমে। তাহলে উত্তর একটাই বেঁচে থাকে, অপশন নাম্বার বি, ফ্যামিলি প্ল্যানিং 4th 5 ইয়ার প্ল্যান, ঠিক আছে। পরের প্রশ্ন বলছে ফান্ডামেন্টাল ডিউটিজ ওয়্যার অ্যাডেড ইন কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ফান্ডামেন্টাল ডিউটির কথা বলছি কিন্তু, ঠিক আছে। লিডারশিপ অফ হুইচ প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, কোন প্রাইম মিনিস্টার ভারতবর্ষে ফান্ডামেন্টাল ডিউটি যুক্ত করেছে। তাহলে এখান থেকে স্পষ্ট হয়ে যায় ফান্ডামেন্টাল ডিউটি যেটা আমাদের মৌলিক কর্তব্য সেটা মূল সংবিধানে ছিল না, যেটা 1950-এর 26শে জানুয়ারি কার্যকরী হয়েছে, এটা ছিল না, এটা পরবর্তীকালে অ্যাড হয়েছে। কত সালে? 1976 সাল, 42তম অ্যামেন্ডমেন্ট। ওকে, কে করেছিলেন সেটা বলবো, উত্তর সেই সময় কে ছিলেন? অপশন নাম্বার সি, শ্রীমতী ইন্দিরা গান্ধী। ওকে, এখান থেকে একটা কমিটি আসে, কোন কমিটি? শরণ সিং কমিটি। শরণ সিং কমিটি তিনি রেকমেন্ডেশন করেছিলেন। কটা আছে টোটাল? টোটাল হচ্ছে 10 + 1 = 1, 11। তাহলে আমি 10 + 1 কেন বললাম? প্রথমে 10টা 76-এ, তারপরে একটা যুক্ত হয়েছে, টোটাল আমাদের ফান্ডামেন্টাল ডিউটি হচ্ছে 11টা। কোন দেশ থেকে? USSR থেকে, ঠিক আছে, রাশিয়া থেকে। পরের প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোইং ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড অন মান্থ অফ আগস্ট সেপ্টেম্বর। আমি আগের সেটেও বলেছিলাম ফেস্টিভ্যাল থেকে কোশ্চেন্স কিন্তু আসবে, স্ট্র্যাটেজিকের খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে। আচ্ছা, এই পিডিএফটা এরকমই সেম টু সেম আমার হ্যান্ডরাইটিং নিয়ে তুমি পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি বললো, আগের সেপ্টেম্বরে কোনটা পালন করা হয়? অপশন নাম্বার ডি, ওনাম। ওনাম কোথায়? সাথেই তোমার কেরালা নাম আসবে মাথায়, ঠিক আছে। আচ্ছা, মকর সংক্রান্তি কিন্তু আগস্ট সেপ্টেম্বরে হয় না, এটা হয় পৌষ মাসে, তার মানে সেটা ডিসেম্বর জানুয়ারিতে, ঠিক আছে, জানুয়ারিতেই হয় 15 তারিখে, মানে আমাদের পৌষ সংক্রান্তি যেটা সেটাই হচ্ছে মকর সংক্রান্তি। আর এই পৌষ সংক্রান্তি মকর সংক্রান্তি নিয়ে হয় হচ্ছে তোমার পাঞ্জাবের লোরি, পশ্চিমবঙ্গের মকর সংক্রান্তি, আর মকর সংক্রান্তি নিয়ে পশ্চিমবঙ্গে দুটো মেলা হয়। একটা মেলা হচ্ছে জয়দেবের মেলা, জয়দেব মেলা, যেটা আরেকটা নাম হচ্ছে কেন্দুলি মেলা, কোথায় হয়? বীরভূম ডিস্ট্রিক্টে। আরেকটা হয় হচ্ছে দক্ষিণ 24 পরগনাতে সাগর মেলা। ওকে, মিশন কুশল কর্মী বলেছিল লঞ্চ দ্য আপগ্রেড স্কিল দ্য কনস্ট্রাকশন টেলিগ্রাম, এটা সেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। তো 11 কোশ্চেন, চলো পরের প্রশ্ন ভাই। ফার্স্ট এডিশন অফ দ্য ইউথ অলিম্পিক গেমস হেল্ড অ্যাট, বলছে ইউথ অলিম্পিকের প্রথম এডিশনটা কোথায় হয়েছিল, ঠিক আছে। লুসানে, সিঙ্গাপুরে, নাকি কি নানজিং, এন্ড হচ্ছে তোমার ইন্সবার্গ। আচ্ছা, তো ইউথ অলিম্পিক গেমস যেটা হয়েছিল সবার প্রথম এডিশন সেটা হচ্ছে 2010 সালে হয়েছিল, আর এটা হয়েছিল সিঙ্গাপুরে হয়েছিল। আর এরপরে হবে হচ্ছে 2026-এ, কোথায় হবে? এটা ঢাকারে হবে। ঢাকার কোথায়? সেনেগালের ক্যাপিটাল। ওকে, সেনেগালের ক্যাপিটাল। পরের প্রশ্ন বলছে থর্নি বুশেস আর ফর্ম ইন ড্যাশ রিজন, বলছে যে এই থর্নি বুশেস মানে হচ্ছে যে কাটা ঝোপঝাড়যুক্ত উদ্ভিদ কোথায় দেখা যায়, কোন অঞ্চলে? কাটা ঝোপঝাড় যেখানে বৃষ্টিপাত কম হবে, রেন কম হবে, সেই অঞ্চলে। তাহলে কোথায় হতে পারে? ড্রাই ডেজার্টে। ভারতবর্ষের কোথায় দেখা যায়? রাজস্থানের মরু অঞ্চলে দেখা যায়। ওকে, হুইচ অফ দ্য ফলোয়িং ফোক ডান্স থেকে ক্লাসিক্যাল ডান্স থেকে কোয়েশ্চেন, ফোক ডান্স থেকে কোয়েশ্চেন, সেগুলো হচ্ছে স্ট্র্যাটেজিকের এক একটা টপিক। তার মানে এটা একটা টপিক তোমাকে পড়তে হবে, পিএসসি মিসলেনিয়াস এসএসসি। তো নট বিলং টু দ্য গুজরাটের সাথে যুক্ত নয় এই ফোক ডান্সের মধ্যে কোনটা? গরবা অবশ্যই, ডান্ডিয়া এবং হচ্ছে ভিনচুরো। আর উত্তরটা হবে অপশন নম্বর, আরে এটা আবার তো অপশন নম্বর বলেছে, তো বিদেশিয়া এটা হবে না, অপশানে ভুল আছে, তো দেখে নিও একটুখানি। বিদেশিয়া কোথাকার? তাহলে বিদেশিয়া হচ্ছে বিহারে।
বিহারের আরো আছে বিদেশিয়া, পানওয়ারিয়া, তারপর হচ্ছে শামা চাকবেরা, এগুলো সব হচ্ছে তোমার বিহারের। Who among the following classical dancers was rewarded the Padma Vibhushan Award 2003 সালে কে পেয়েছে সেটা এখানে জিজ্ঞাসা করছে, পদ্মা বিভূষণ। ওকে, তো পদ্মা বিভূষণ পেয়েছেন অপশন নাম্বার সোনাল মানসিং। তিনি হচ্ছেন ভারতনাট্যম অ্যান্ড ওডিসি ডান্সার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ভারতনাট্যম তামিলনাড়ু, ওড়িশাতে ওড়িশারই হবে। কুমুদিনী লাখিয়া, ইনি হচ্ছেন ইউপির কত্থক ডান্সার। শোভনা নারায়ণ কত্থক ডান্সার। সুনন্না হাজেরাল, ইনিও কত্থকেরই, ঠিক আছে। এসআই ইউনিট অফ অ্যাক্সেলারেশন, দেখো অ্যাক্সেলারেশন মানে হচ্ছে ত্বরণে হচ্ছে তোমার এস মানে হচ্ছে টাইমের স্কোয়ার হয়, তাহলে কোথায় আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, তার মানে বাকিগুলো ক্রস করে দিই। এবার অপশন এ না ডি বলেছে অ্যাক্সেলারেশন। মিটার কিউব কখন হয়, যখন আয়তন হয়, তাহলে এটা তো হবে না, তাহলে অপশন নাম্বার আউট করে অপশন নাম্বার ডি হলো, ঠিক আছে, মিটার সেকেন্ড স্কোয়ার। দ্য তামিল ওয়ার্ড কি মুভেন্দার মেনশনড ইন দ্য সঙ্গম পোয়েম মিনস, বলছে মুভেন্দার মানে কি, যেটা মেনশন করা আছে সঙ্গম পোয়েমে, সঙ্গম যুগের যে কবিতাগুলোতে মুভেন্দার উল্লেখ করা আছে, সেইটার অর্থ কি। উত্তরটা কি লিখবো, উত্তর হবে সঙ্গম এজের মধ্যে 3টি রাজবংশ আসে। 1 নম্বর রাজবংশ হচ্ছে চোলা, তারপর হচ্ছে চেরা, আরেকটা হচ্ছে পান্ডেয়া। এই 3টে রাজবংশের যে প্রধান, তাদেরকেই বলা হয় মুভেন্দার। তাহলে অপশন নাম্বার ডি, 3 চিফস, এই 3 প্রধান, এই 3 জনকে, ঠিক আছে। পরে প্রশ্ন বলছে দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইলেক্টেড দ্য পিরিয়ড অফ, ভারতের উপরাষ্ট্রপতি কত দিনের জন্য ইলেক্টেড হয়। অপশন নাম্বার সি, তো এ তো হবে না, অপশন নাম্বার বি আনসার, অপশন নাম্বার বি। 6 বছরের জন্য কেউ ইলেক্টেড হয় হচ্ছে ক্যাগ হয় 6 বছরের জন্য, ইলেকশন কমিশন হয় 6 বছরের জন্য, এরা হয়। রাজ্যসভার মেয়াদ কত, রাজ্যসভার মেয়াদ হচ্ছে 6 বছর, মানে রাজ্যসভা নয়, রাজ্যসভার মেম্বারদের মেয়াদ হচ্ছে 6 বছর, কিন্তু রাজ্যসভাতে 2 বছর অন্তর অন্তর ওইখানে তোমার কি হয়, রিটায়ার হতে থাকে। আর লোকসভার তো 5 বছর। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ হাইয়েস্ট কোয়ালিটি কোল, এর মধ্যে হাইয়েস্ট কোয়ালিটি কোল কোনটা। যদি 1 2 3 4 করে সাজাতে লাগে, সবার প্রথমে আমি অ্যান্থ্রাসাইট করব, কারণ এটাই হচ্ছে হাইয়েস্ট কোয়ালিটি। তারপরে 2 নম্বরে আমি বিটুমিনাস করব, ভারতের ম্যাক্সিমাম কোল হচ্ছে বিটুমিনাস জাতীয়। 3 নম্বর হচ্ছে লিগনাইট করব, ঠিক আছে। আর 4 নম্বর হচ্ছে পিট, তাহলে অপশন নাম্বার ডি হলো আনসার, ঠিক আছে। আর ঠিক আছে, বিটুমিনাস পাওয়া যায় হচ্ছে পশ্চিমবঙ্গের রানীগঞ্জে, সবথেকে উন্নত ধরনের বিটুমিনাস জাতীয় কয়লা পাওয়া যায়, ঠিক আছে। আর ভারতবর্ষের বৃহত্তম বা লার্জেস্ট লিগনাইট মাইন কোথায় রয়েছে, উত্তর কি হবে, তামিলনাড়ুতে রয়েছে এটা, নেভেলি বলে একটা জায়গা, নেভেলি টিএন তামিলনাড়ু। ওকে, what are the 3 parts of the bacterial flagellum? অপশন নাম্বার ডি, ফিলামেন্ট, হুক অ্যান্ড হচ্ছে ভেজাল বডি। এটা যথেষ্ট টাফ কোশ্চেন লেগেছে আমার, বায়োলজির একটি কোশ্চেন, মাইক্রো অর্গানিজম থেকে সিজিএল। শরীরটা ভালো নয় জন্য এক্সপ্লেন করতে পারছি না, খুবই আর কি সর্দি আর শরীর অসুস্থ লাগছে আর কি, তাও আমি করছি ভিডিও। নেক্সট হচ্ছে তোমার কমন নেম অফ দ্য কম্পাউন্ড CaOCl2, ভীষণ ইম্পর্টেন্ট, স্টার দাও যত পারো, ঠিক আছে। আবার বলছি, উত্তর হবে, আচ্ছা যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে তোমার, আমার কাছে একটি ভিডিও আছে, মানে আমার চ্যানেলে রয়েছে, সেটা পিডিএফ, একটা পিডিএফ এর মধ্যে যত
এই ধরনের কমন কেমিক্যাল নেমসগুলো রয়েছে। আমি কেননা প্রিভিয়াস ইয়ার স্টাডি করেছি প্রচুর, সিজিএল বলো, মিসলেনিয়াস বলো, তারপরে পুলিশের এক্সাম, যে কোনো এক্সামে প্রতি বছরে কোনো না কোনো বছরে একটা করে এরকম কম্পাউন্ডের নাম এসছে, সেটা কমন নাম হোক, তারপরে তাদের সংকেত হোক না কেন, যাই হোক না কেন। তো সেই জন্য কি করেছি, একটা ভিডিওর মধ্যে, একটা পিডিএফের মধ্যে যত ইম্পর্টেন্ট এরকম কম্পাউন্ড রয়েছে, যৌগ রয়েছে, তাদের কমন নেম এবং হচ্ছে তাদের এই তোমার সংকেত আমি দিয়ে ভিডিওতে আপলোড করা আছে। পিডিএফও দেওয়া আছে আমার টেলিগ্রাম চ্যানেলে, তোমরা যদি যাও ভিডিওটা দেখতে পারো, পিডিএফটাও নিতে পারো, ঠিক আছে। এটা তাহলে এই ধরনের কোয়েশ্চেন্স কিন্তু আর আটকাবে না, আমি এগুলো করিয়েছি, এটা ছিল ওখানে। তো অপশন নাম্বার এ ব্লিচিং পাউডারকে বলা হয়। ওকে, বেকিং সোডা তো জানো, বেকিং সোডা হচ্ছে খাদ্য সোডা, আর ওয়াশিং সোডা হচ্ছে তোমার বেকিং সোডা হচ্ছে সোডিয়ামের কম্পাউন্ড NaHCO3, মানে হলো সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেটে বলতে পারবো, হাইড্রোজেন থাকার কারণে এটাকে আমরা হাইড্রোজেন কার্বনেটও বলতে পারি। ওয়াশিং সোডা হচ্ছে একই Na2CO3, শুধু H নেই, আর N এর সাথে সোডিয়ামের সাথে একটা 2 লাগবে, ঠিক আছে। তো এই দুটো মনে রাখবে, ইম্পর্টেন্ট। আর জিপসাম হচ্ছে ক্যালসিয়ামের কম্পাউন্ড CaSO4, ঠিক আছে, ডট 2 অণু জল H2O, ঠিক আছে, এটা হচ্ছে জিপসাম। আর এটা হচ্ছে তোমার ক্যালসিয়াম CaOCl2, এটা হচ্ছে ক্যালসিয়ামের কম্পাউন্ড আর ব্লিচিং পাউডার। থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। যদি দেখে থাকো পিডিএফ পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে। আর ধন্যবাদ, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, আর ভালো লাগলে লাইক করো। আর সেট নাম্বার 3 নিয়ে খুব শীঘ্রই হাজির হব, ততক্ষণ দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন। ধন্যবাদ।